গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকেজিএস এই ক্লাসে আপকামিং এনএমজিএনএম পরীক্ষার জন্য একটি মক টেস্ট। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যারা এনএমজিএনএম পরীক্ষা দেবে এবছর, তো তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। পাশাপাশি এই যে সায়েন্সের ক্লাস, এটা মূলত ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা মক টেস্ট নিতে চলেছি এবং অন্যান্য যারা আমার ক্লাস দেখো বিভিন্ন পরীক্ষার্থীরা, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। সায়েন্স রিলেটেড কোশ্চেনই কিন্তু এখানে থাকবে। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তুমি পেয়ে যাবে যত সময়। এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ আমরা কিন্তু করাচ্ছি। তো এনএমজিএনএম এর জন্য যে ব্যাচটা রয়েছে, তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। সেখানে অ্যাপে তোমরা রেজিস্টার করলে এরকম একটা সার্ফেস পাচ্ছ, যেখানে পেড কোর্স অপশানে গেলে আমাদের নতুন এই বছরের এনএমজিএনএম ব্যাচ তোমরা দেখতে পাবে। এনএমজিএনএম ব্যাচ 2026 আপকামিং পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই ব্যাচটা নিয়ে এসেছি এবং এই ব্যাচটা কিন্তু বেশ এক মাসেরও বেশি কিন্তু ব্যাচটা চলছে আমাদের, তার বেশি হয়েছে হয়তো সম্ভবত। তো এনএমজিএনএম এই পরীক্ষা যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক কিন্তু ব্যাচটা আমরা করাচ্ছি এবং এছাড়াও আমরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকি এবং সেগুলো তোমরা অ্যাপের মধ্যে দেখতে পাবে। তো এনএমজিএনএম 2025 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষা অনুযায়ী তোমরা যদি দেখো যে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে, কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন থাকে, প্রত্যেকটা ক্লাসে আমি এই পেজটা রেখে দিই, কারণ তোমাদের জানা দরকার আছে। যারা নতুন ক্যান্ডিডেট আছে, হয়তো ক্লাসটা আজকে তুমি প্রথম দেখছো আমার, তো জেনে রাখবে যে এনএমজিএনএম পরীক্ষায় টোটাল 115 নম্বর একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এখানে কিন্তু বেশি নাম্বার থাকে। লাইফ সায়েন্সে টোটাল 50 আর ফিজিক্যাল সায়েন্সে 25 নাম্বার, টোটাল 75 নাম্বার এই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স মিলিয়ে। বাদ বাকি বেসিক ইংলিশ থেকে 15, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। তো টোটাল এই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট ভিত্তিক ক্লাস কিন্তু আমরা করাচ্ছি আমাদের ব্যাচে এবং ইউটিউবে কিছু ফ্রি ক্লাস তোমরা পাবে, এগুলো দেখবে। তো এখানে তোমার 1.5 ঘন্টা সময়ের মধ্যে এই পরীক্ষাটা দিতে হবে এবং যত ভালো স্কোর তুমি করতে পারবে তত ভালো র্যাঙ্ক তোমার হবে এবং ভালো কলেজ তুমি তোমার মতো নিতে পারবে। যাই হোক, তো আমরা এই যে মক টেস্টটা নিতে চলেছি, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট। প্রত্যেকে যারা কানেক্ট আছে, তাহলে ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার থাকে? ফিজিক্যাল সায়েন্সে টোটাল 25 নাম্বার তোমাকে করতে হবে। 25 নাম্বার কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। 25 নাম্বারের মধ্যে 15টা কোশ্চেন থাকে ক্যাটাগরি 1-এ 1 নম্বরের কোশ্চেন, আর ক্যাটাগরি 2 বলে একটা থাকে, যেখানে 5টা কোশ্চেন থাকে 2 নাম্বার করে, 10 নাম্বার। টোটাল 25 নাম্বারের একটা প্রশ্ন তোমরা পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সে। তো কেমন কোশ্চেন আসে সেই রিলেটেড আমরা এখানে একটা মক নিচ্ছি। ক্যাটাগরি 1 এখানে কিন্তু নেগেটিভ থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। 4টি প্রশ্ন ভুল হলে একটা প্রশ্ন নাম্বার তোমাকে কাটা হবে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার মাইনাস, নেগেটিভ কিন্তু থাকে। কোশ্চেন নাম্বার 1, কোন অশ্বারোহী অর্থাৎ যিনি ঘোড়া চালক পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে। অশ্ব মানে ঘোড়া আরম্ভ করে, এর কারণ হলো কি? স্থিতিজাড্য, গতিজাড্য, অভিকর্ষ বল নাকি কোনোটি নয়? অর্থাৎ একটা অশ্বারোহী ঘোড়া চালক দাঁড়িয়েছিল, হঠাৎ যখন ঘোড়াটা চলতে শুরু করলো সে পিছিয়ে গেল। এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি স্থিতিজাড্য না গতিজাড্য, সেটা তোমরা বলো। কোনো বস্তু যদি স্থির থাকে, সে স্থির থাকতে চায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাচ্ছি বস্তু জাড্য ধর্ম, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিতে থাকতে চায়। স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাকে বলা হয় স্থিতিজাড্য। অর্থাৎ একটা অশ্বারোহী অর্থাৎ ঘোড়া চালক, তিনি ঘোড়ার উপরে বসেছিলেন, হঠাৎ যখন অশ্ব যখন দৌড়াতে আরম্ভ করে, ঘোড়া যখন ছোটা শুরু করলো, সে পিছনে হেলে গেল। আমরা দেখবো বাস বসে আছো তুমি বা দাঁড়িয়ে আছো, বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা যেই চলা শুরু করলো পিছনের দিকে হেলে গেলে, এটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য, স্থির থাকতে চাইছো। আবার কি হয়, ঠিক উল্টোটাও আমরা বলি গতিজাড্য, অর্থাৎ বাস চলছে, হঠাৎ করে ব্রেক করলো, তুমি সামনে গিয়ে ধাক্কা মারলে,
তো এটা বলা হচ্ছে গতিজাড্য, অর্থাৎ গতিতে ছিল, গতিতে থাকতে যাচ্ছে, হঠাৎ দাঁড়ানো হয়েছে, সামনের দিকে ঝুঁকে গেছে, এটাকে বলা হবে গতিজাড্য। একটা সিলিং ফ্যান চলছে, সিলিং ফ্যানটা তুমি অফ করলে দেখবে তারপরেও কিছু সময় ঘুরতে থাকছে, এটাকে বলা হবে গতিজাড্য, অর্থাৎ গতিশীল বস্তু গতিতে থাকতে চায়। এরকম অনেক এক্সাম্পল আছে। আমরা দেখবো যখন 100 মিটার রেস হয়, একটা প্রতিযোগিতা হচ্ছে, 100 মিটারের দৌড় প্রতিযোগিতা, সেখানে দেখা যায় যে 10 জন সেখানে পার্টিসিপেট করছে, তারা দৌড়ানোর পরেই কিন্তু 100 মিটার হয়ে গেছে, থামতে পারে না, আরো কিছুটা দৌড়ায়। এটা কি? এটা গতিজাড্যের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 2, একটি যন্ত্রের কর্মদক্ষতা 75% হলে এর প্রয়োগিত শক্তি 200 জুল হলে কৃত কার্য কত হবে? কিছু অঙ্ক তোমাকে ফেস করতে হবে এই পরীক্ষায়। কোন পরীক্ষায়? এনএম-জিএনএম পরীক্ষায়, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, কিছু ম্যাথ তুমি পাবে, এবং ম্যাথ যেগুলো থাকে তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, টাইপগুলো করে যাও, নিঃসন্দেহে কমন পাবে, এবং ম্যাথগুলো খুবই সহজই থাকে, কঠিন অঙ্ক থাকে না। ক্লিয়ার? তাহলে এখানে কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে একটা যন্ত্রের কর্মদক্ষতা 75% এবং প্রয়োগিত শক্তি 200 জুল। আর একটা যন্ত্র দিয়ে তুমি কোনো কিছু বানাচ্ছ, হ্যাঁ, ধরো এমন একটা যন্ত্র, সেখানে একটা মিক্সচার মেশিন, সেখানে তুমি আদা দিয়েছো, আদার পেস্ট হবে, ঠিক আছে? তো মিক্সচার মেশিনে দেওয়া হলো, একটা সুইচ দেওয়া হলো, সে মেশিনটা ঘুরছে, ঘুরতে ঘুরতে আদাটা পেস্ট হয়ে গেল। তো সেই যে ব্যাপারটা, অর্থাৎ যন্ত্রের কর্মদক্ষতা এখানে কেমন কাজ করছে সেটা বলে দিয়েছে 75%। এই যন্ত্রটা 75% কর্মদক্ষ, এবং তাতে তুমি শক্তি প্রয়োগ করেছো 200 জুল। তাহলে সে কতটা কাজ করেছে সেটা আমরা বার করব। এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, আমরা কতটা শক্তি প্রয়োগ করেছে সেটা আমরা জানি, শক্তি প্রয়োগ হয়েছে 200 জুল। তোমাকে বার করতে হবে কৃত কার্য কত। কৃত কার্য তুমি জানো না, এটা জিজ্ঞাসা চিহ্ন, তুমি ধরে নিয়েছো এক্স, কর্মদক্ষতা 75%, অর্থাৎ কৃত কার্য, সূত্রটা এটা, কৃত কার্য ভাগ যে শক্তিটা তুমি প্রয়োগ করছো, কতটা শক্তি প্রয়োগ করছো আর কতটা সে কাজ করছে, কাজটা কতটা পেলাম আমরা, শক্তি, প্রয়োগিত শক্তি, এটা দিয়ে আমরা ভাগ করছি কাকে? কৃতকার্য। অর্থাৎ আমরা 200 জুল শক্তি ব্যয় করলাম, কতটা কাজ পেলাম সেটা আমরা বার করছি। এর সঙ্গে এটা ইন্টু 100% করলে আমরা পাই কর্মদক্ষতা, এটা মানে কর্মদক্ষতা। তো এইখান থেকে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে এটা, এটা সমান 75%। তাহলে কৃতকার্য যদি আমরা এক্স ধরি, শক্তিটাকে 200 জুল, আর 75% মানে 75/100। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে 0 0 কাটলে x ইকুয়াল টু 75 × 2, 150, এটা হয়ে যাবে 150 জুল। ফর্মুলাটা এরকম, কর্মদক্ষতা, এটা হচ্ছে কর্মদক্ষতা। অর্থাৎ এখানে আমি তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি, যে কর্মদক্ষতা হচ্ছে যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত শক্তি, তার সঙ্গে আমরা যদি 100% গুণ করি, সেটাই পাচ্ছি আমরা কর্মদক্ষতা, মানে পার্সেন্টেজ যদি বার করি সেটা। একটা আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হবে 100%। যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত শক্তির অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলি, ঠিক আছে? এটাকে শতাংশের হারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, সহজ হিসাব। কোশ্চেন নাম্বার 3 বলছে, বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ কত?
বলো কি হবে? সঠিক উত্তর কি হবে? অর্থাৎ বরফ গলনের লিনতাপ, অর্থাৎ একটা বরফ খণ্ড আছে, সেটা বরফ আছে, বরফ থেকে জল হবে। কতটা তাপ দিলে এর উষ্ণতাটা চেঞ্জ হবে না? উষ্ণতা চেঞ্জ হবে না, কিন্তু অবস্থাটা পাল্টে যাবে, সেটাকে আমরা বলি লিনতাপ। এটা কঠিন বস্তু, বরফটা কঠিন, কঠিন থেকে তরল। লিনতাপ বা ল্যাটেন্ট হিটটা কি? একটা বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যে ন্যূনতম তাপটা লাগে সেটাকে আমরা বলি লিন তাপ। এই লিন তাপে বস্তুর অবস্থাটা পাল্টে গেল, বরফটা জল হলো, কিন্তু উষ্ণতা পাল্টালো না। উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই জল হবে। কিন্তু কি, এটা কঠিন, এটা তরল। লিন তাপ হচ্ছে ওটা, একটা ন্যূনতম তাপ যেটা দিলে উষ্ণতা পাল্টাচ্ছে না, কিন্তু অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। আর একটা পয়েন্ট পরীক্ষা আসে, যেটা হচ্ছে জল বাষ্পীভবনের লিন তাপ। জলের বাষ্প হতে গেলে বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আমরা জানি জল ফুটে বাষ্প হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার সঙ্গে 537 ক্যালোরি প্রতি গ্রামে যদি তাপ যায়, সেই জলটা হয়ে যাবে বাষ্প, অর্থাৎ তরল থেকে গ্যাস হয়ে যাবে, বস্তুর অবস্থাটা পাল্টে যাবে। ঠিক আছে, এবার সেই লিন তাপটা আবার নিষ্কাশন যদি করে নিতে পারি আমরা, সেই জলটা, তো বাষ্পটা আবার গ্যাস হয়ে যাবে, এই বাষ্পটা আবার তরল হয়ে যাবে, জল হয়ে যাবে। তাপ যেমন দিলে বরফ থেকে জল হচ্ছে, তাপ নিষ্কাশন করলে জল থেকে বরফ হবে। যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরণ কোণের মান কত হয়? এটা আলো চ্যাপ্টার তোমরা পাবে। একটা আলোক রশ্মি সংকট কোণ কখন হয়? আলোক রশ্মি ধরো এটা লঘু বা হালকা মাধ্যম, এটা ধরো ঘন মাধ্যম। আলোক রশ্মি এমন একটা অ্যাঙ্গেলে আপাতিত হলো, এই মাধ্যমটা, আর আলোটা এই দিকে গেল না, আলোটা তোমার বিভেদ তল বরাবর পাস করে গেল, এই হচ্ছে বিভেদ তল। ধরো এটা হচ্ছে বায়ু, আর এটা ধরো কাঁচ, এটা ধরো কাঁচ, এটা ধরো বায়ু, লঘু মাধ্যম। আলোটা তুমি ফেলেছো, আলোটা এই মাধ্যমের ভেদ করে এদিকে আর গেল না, ঠিক আছে, বায়ুতে আর ঢুকলোই না, এটা বিভেদ তল বরাবর পাস করে গেল। তাহলে এখানে এটা হচ্ছে আপাতন কোণ, এটাকে আমরা সংকট কোণ বা থিটা সি বলছি। এই কোণটা তোমাকে বার করতে বলেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কিন্তু প্রতিসরণ কোণ। এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা প্রতিসরণ কোণ। সঠিক উত্তর তাহলে আমরা করব অপশন বি, 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 5, টেলিভিশন কে আবিষ্কার করেছেন? টেলিভিশন কে আবিষ্কার করেন? জন এল ব্যাড, টমাস আলভা এডিসন, চার্লস ব্যাবেজ, টোরিসেলি। সঠিক উত্তর হয়ে যাবে জেল ব্যাড। চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন, টোরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 6, সিএনজি এর মূল উপাদান কি? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর ফুল ফর্ম কি? এতে মূল উপাদানটা কি বার করতে বলেছে? যেমন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে আমরা জানি যে প্রোপেন এবং বিউটেন থাকে, প্রোপেন আর বিউটেন থাকে। সিএনজিতে কি থাকে? সিএনজিতে বলা হচ্ছে এখানে মিথেনটা বেশি থাকে, CH4। কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেই পরমাণু ঋণাত্মক আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত হবে, পরমাণু নিস্তড়িত থাকবে, নাকি কোনোটিই নয়? ধরো একটা বক্স আছে, এখানে একটা পরমাণু,
এখানে প্রোটন আছে ধরলাম 4টি, ইলেকট্রন আছে 4টি, প্রোটনটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। তাহলে রেজাল্টটা কি হচ্ছে? এখানে +4 -4, এটা এখন স্টেট হচ্ছে 0। একটা পরমাণু নিস্তড়িত কি থাকে? প্রোটন যে কটা থাকে, ইলেকট্রন সেই কটা থাকে। তো এখান থেকে একটা ইলেকট্রন তুমি বাইরে পাঠিয়ে দিলে, ধরো এই ইলেকট্রনটা বেরিয়ে গেল, এই ইলেকট্রন এখান থেকে আরেকটা বক্সে প্রবেশ করে গেল, এখানে চলে আসলো। তাহলে এখানে একটা মাইনাস, একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন, এটা প্রোটন। এখানে যে ঘটনা ঘটলো, তাহলে এখন যে রেজাল্ট আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি যে রেজাল্টটা +4 -3, +4 -3, +4 ছিল, প্রোটন 4টে ছিল, ইলেকট্রন 3টে আছে, তো আধান তো সমান হয়, তাহলে রেজাল্ট পাচ্ছি +1। তাহলে রেজাল্টটা কি পেলাম? রেজাল্টটা পাচ্ছি যে পরমাণুটা ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক আধানে আহিত হবে। একটা পরমাণু থেকে আয়ন কখন হবে? আয়ন মানে সেখানে একটা আধান থাকবে। একটা পরমাণু নিস্তড়িত হয়, যে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান হয়। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে প্রোটন কিন্তু নড়াচড়া করে না, পরমাণুর কেন্দ্রে থাকে। ইলেকট্রন কক্ষপথে ঘোরাফেরা করে, একটু ঘর্ষণ হলো, ইলেকট্রন বেরিয়ে গেল। স্থির তড়িৎ ওইভাবে তৈরি হয়। তাহলে একটা পরমাণুর কক্ষপথ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি পজিটিভ বেশি হয়ে গেল। প্রোটন তো চেঞ্জ হয়নি, প্রোটন যা ছিল তাই আছে, ইলেকট্রন কমে গেছে। তাহলে পজিটিভ চার্জ তুলনামূলক কি হলো? বেড়ে গেল। তাহলে সেই পরমাণু আহিত হয়ে গেল, ওটা একটা আয়ন তৈরি করলো, এটা ধনাত্মক আধানে আহিত হবে। বোঝা গেল? যদি ইলেকট্রন যুক্ত হয়, তাহলে ইলেকট্রন যুক্ত হওয়া মানে ঋণাত্মক আধান বেড়ে গেল, সেই পরমাণু তখন ঋণাত্মক আধানে আহিত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কিসের মিশ্রণ? ইথানল এর সঙ্গে মিথানল 5%, মিথানল মিশ্রণ 95%, ইথানল 5%, জল 95%, ইথানল 5%, পিরিডিন নাকি 100% ইথানল। রেকটিফাইড স্পিরিট, দেখো এখানে একটা পয়েন্ট তোমরা ক্লিয়ার পাচ্ছ যে ইথানলটা 95% থাকবে, তার বেশি থাকবে, এটা কিন্তু মাথায় ঢুকে নিতে হবে। এবার এর সঙ্গে মিথানল থাকবে নাকি জল নাকি পিরিডিন নাকি জল টল থাকে না। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথানলের সঙ্গে 5% জলের মিশ্রণ। অপশন বি সঠিক উত্তর আছে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। কোশ্চেন নাম্বার 9, কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয়, এটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? জুলের সূত্র, ওহমের সূত্র, কারশফের সূত্র, ম্যাক্সওয়েলের সূত্র। কোশ্চেন নাম্বার 9, আমরা ক্যাটাগরি 1-এ আলোচনা করছি, একটা একটা কোশ্চেন 1 নাম্বার। তো আমরা জানি একটা পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে সেটা উত্তপ্ত হয়, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্র। জুলের সূত্রটা হচ্ছে উৎপন্ন তাপ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক এবং সময়ের সঙ্গে সমানুপাতিক। এই কোশ্চেন নাম্বার 10, দুটি পরিবাহী রোধ যথাক্রমে 20 ওহম এবং 30 ওহম, এদের সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয়, তাহলে তুল্য রোধ কত হবে? খুব ইজি একটা কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। গতবার ধারকত্বের সমবায় নিয়ে প্রশ্ন এসেছিল, এবার রোধের সমবায় নিয়ে আসতে পারে। রোধের দুটো সমবায় আমরা দেখতে পাবো, একটা হচ্ছে শ্রেণী সমবায়। ধরো এরকম একটা ছবি হয়, যে এরকম একটা ডায়াগ্রাম আমরা দেখব, দুটো রোধ এইভাবে যুক্ত হয়েছে, এটা একটা রোধ R1 R2। এটা হচ্ছে কিসের ছবি? এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। তাহলে তুল্য রোধ মানে কি? তুল্য রোধ মানে এই দুটো রোধ মিলিয়ে কি রোধ আমরা পাচ্ছি? রোধ মানে বাধা, এই দুটো রোধ মিলিয়ে কি পাচ্ছি? শ্রেণী সমবায়ের ছবি। এখানে
তুল্য রোধের সূত্রটা হচ্ছে তুল্য রোধটাকে যদি আমরা আর ধরি, তাহলে আর ইকুয়াল টু R1 প্লাস R2, এটা ঠিক আছে। আজ যদি শ্রেণী সমবায় না হয়ে সমান্তরাল সমবায় হয়, সমান্তরাল সমবায় হলে কেমন ছবি আসবে? সমান্তরাল সমবায়ের ছবি হচ্ছে এরকম, এই এটা একটা R1, এটা R2, R1 R2। তো এই যে ক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে তুল্য রোধটা যদি আর হয়, তুল্য রোধটা যদি আর হয়, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এই ফর্মুলা মেনটেন করতে হবে। তাহলে আমাদের সমান্তরালে বলেছে, তাহলে এরকম একটা ছবি আমরা পাবো। তুল্য রোধটা আমরা বার করব, যদি তুল্য রোধটা আর ধরি 1/r ইকুয়াল টু 1/20 প্লাস 1/30, তাহলে এখানে লসাগু হবে 60, 3 20 60, 30 2 60, 5/60 মানে হচ্ছে 1/12। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/r ইকুয়াল টু 1/12। তাহলে এখান থেকে তুমি বলবে যে r ইকুয়াল টু 12, r ইকুয়াল টু 12 ওহম। তুল্য রোধ এটা যদি শ্রেণীতে হতো, সমান্তরাল না বলে যদি শ্রেণীতে হতো, তাহলে হতো 20 আর 30 50। কোশ্চেন নাম্বার 11 বলছে মিথাইল গ্রুপের সংকেত কি? মিথাইল গ্রুপের সংকেত হচ্ছে CH3। কোশ্চেন নাম্বার 12 বলছে চাঁদে একটি বস্তুর ওজন 60 নিউটন হলে পৃথিবী পৃষ্ঠে ওজন হবে কত? পৃথিবী পৃষ্ঠে ওজন হবে কত? উত্তর কি হবে? কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এবং খুব সুন্দর কোশ্চেন। বলো কি হবে? অনেকে ভুল করবে এটা। দেখো, একটা বস্তুর চাঁদে ওজন 60 নিউটন, পৃথিবীতে তার ওজন কত হবে? আমরা কি জানি যে পৃথিবীতেও কোনো বস্তুর যা ওজন হবে চাঁদে হবে 6/1 6/1 চাঁদে হবে। তাহলে চাঁদে যে বস্তুর ওজন 60 নিউটন, তাহলে পৃথিবীতে তার 6 গুণ হবে। তাহলে পৃথিবীতে 1 নিউটন কোন বস্তুর যদি ওজন পৃথিবীতে 6 নিউটন হয়, চাঁদে 1 নিউটন, অর্থাৎ চাঁদের থেকে পৃথিবীতে 6 গুণ বেশি। তাহলে পৃথিবীতে হবে 60 ইন্টু 6, 6 6 36, 360 নিউটন। কোশ্চেনটা করতে কিন্তু 1 সেকেন্ড লাগবে।
কিন্তু ভুল করবে বেশি। অনেকে 10 করবে, অনেকে 600 করতে পারো। কারণ কি মানে মাথায় ওইটা ঘুরবে তোমার। 10 গুণ কমে না, যে 600 ছিল মানে 10 গুণ কমলে 6 গুণ কমে, 6 গুণ কমে, তাই তো? পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হয়। তাহলে চাঁদে যদি 1 হয়, পৃথিবীতে 6 হয়। চাঁদে যদি 60 হয়, পৃথিবীতে 6 দিয়ে গুণ করতে হবে। 60 ইন্টু 6, 6 6 36, 360 নিউটন হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12 এই ধরনের কোশ্চেন তুমি পেতে পারো। কোশ্চেন নাম্বার 13, একটি সাধারণ দর্পণে, যেটা আমরা আয়না বলছি, কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব আমরা দেখব? অসৎবিম্ব, সৎবিম্ব, নাকি কখনো সৎবিম্ব কখনো অসৎবিম্ব, কি হবে? সাধারণ দর্পণ মানে আয়নাতে কি দেখি আমরা? দেখো, সৎ আর অসতের ডিফারেন্সটা কোথায়? সৎবিম্ব পর্দায় ফেলা যায় বা ধরা যায়, অসৎবিম্ব পর্দায় ফেলা যায় না। তুমি আয়নার সামনে থেকে সরে আসো, তোমার ছবি আর দেখতে পারবে না, বাট ক্যামেরায় একটা ছবি তোলো, বারবার দেখতে পারবে, অর্থাৎ পর্দায় তুমি ফেলতে পারবে। তো ওই যে ব্যাপারটা, এটা হবে অলরেডি অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। সৎবিম্ব বা রিয়েল ইমেজ, আলো দুটো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, আর এখানে কি মনে হবে মিলিত হয়েছে, ওখান থেকে অপসৃত হচ্ছে, বাট আলটিমেট নয়। মনে হবে হচ্ছে, বাট নয়। কোশ্চেন নাম্বার 14, সুইচ। ইলেকট্রিক যে সুইচগুলো তৈরি হয় কি দিয়ে? পিভিসি, টেফলন, ব্যাকেলাইট, নাকি নাইলন দ্বারা? বিভিন্ন ধরনের পলিমারের নাম এখানে আছে। সুইচ তৈরি করা হয় কি দ্বারা? পিভিসি দিয়ে বিভিন্ন পাইপ তৈরি করা হয়, যেগুলো ট্যাঙ্ক থেকে যুক্ত পাইপগুলো, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, ব্যাকেলাইট, নাইলন। এই যে 4টে অপশন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যাকেলাইট দ্বারা। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, ইথানল। ইথানলের আইসোমারের নাম কি? আইসোমার কি বলতো? ইথানলের সংকেত হচ্ছে CH3 CH2OH। আইসোমার হচ্ছে সংকেতটা একই, গঠনটা একটু আলাদা। সংকেতটা একই রকম, গঠন আলাদা। অর্থাৎ এখানে যেটা কার্বন আমরা দেখব, কার্বন যে কটা আছে 1 2, কার্বন আছে দুটি থাকবে। হাইড্রোজেন 3 আর 2 5 আর 1 6, হাইড্রোজেন আছে 6টি, এটা থাকবে। অক্সিজেন আছে 1টি। এইগুলো তোমাকে মেলাতে হবে, সেটা হবে তার আইসোমার। মিথানল একটা কার্বন আছে, তাহলে এটা হলো না। ডাইইথাইল ইথার দুটো কার্বন, 4টে কার্বন, C2 CH2O CH2H5, এটাও হলো না। অ্যাসিটোন C একটা, দুটো, 3টে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আছে 1 2 3, আর এখানে হাইড্রোজেন আছে তোমার হচ্ছে না, কার্বন আছে 3টে, এখানে কার্বন 3টে আছে। তাহলে এখানে কার্বন আমাদের দুটো ছিল, সরি এখানে দুটো ছিল, এখানে কার্বন 3টে আছে, তাহলে এটা তো হচ্ছে না। হাইড্রোজেন 6টা আছে, কার্বন 3টে আছে, হাইড্রোজেন এখানে 6টা আছে, অক্সিজেন একটা আছে, কার্বন 1 2 3, তাহলে এখানে আমাদের দুটি ছিল, হচ্ছে না। সংকেত একই লাগবে, গঠন আলাদা হবে। তাহলে এখানে CH3 CH2OH ছিল, আর এখানে দেখো ডাইমিথাইল ইথার CH3, একটা ইথার গ্রুপ O আর CH3। এখানে কার্বন 1 2, হাইড্রোজেন 3 3 6, অক্সিজেন একটা, এটা হয়ে যাবে এর আইসোমার। আচ্ছা, এখানে আমাদের আজকে আমরা শেষ করছি 15টা কোশ্চেন দিয়ে। কোশ্চেন নাম্বার ক্যাটাগরি 2, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। এখানে সঠিক উত্তর কি হবে? মোর দ্যান 1 বা 1 অপশন কারেক্ট, দুটো একের বেশি উত্তর হতে পারে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ক্যাটাগরি 2তে। আমরা পরবর্তী কোশ্চেনগুলো অন্য ক্লাসে আলোচনা করব। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।